ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 7টা সৃজনশীল এবং 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাত্র 7টা সৃজনশীল এবং তোমার 30টা এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যদি ভালোভাবে পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো করবে। আর তোমাকে এটাও দেখিয়ে দিব যে তোমাদের বিজ্ঞানটাকে আমরা কত সহজে আমাদের প্রিমিয়াম শীটের মধ্যে তুলে ধরেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা যারা সকল বিষয়ের পূর্ণাঙ্গ শতভাগ কমন উপযোগী ষষ্ঠ শ্রেণীর সাজেশনগুলো নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই প্রিমিয়াম শীটগুলো পাবে। এগুলো শুধু স্টুডেন্টরা নিচ্ছে তাই না, এগুলো অনেক শিক্ষকরাও নিচ্ছে, তাদের স্টুডেন্টকে দিচ্ছে, এবং অনেক অভিভাবকরাও এগুলো দেখে আহ নেই। তো এখন কথা হলো, তোমাদের যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই এগুলো নিতে চাইলে আমাদের সকল বিষয়ের সাজেশন গুলো নিতে হবে। আর আমরা শুধু সাজেশনই দিই না, আমরা সাজেশনের পাশাপাশি যারা আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশন নেয় 500 টাকা দিয়ে, তাদেরকে আমরা বিশেষ একটা সিক্রেট গ্রুপ অ্যাড করি, যেখানে তোমার গণিত, বিজ্ঞান এবং ইংরেজি ক্লাসগুলো তোমাকে দেওয়া হবে। তো তোমরা যারা এখনো আমাদের সকল বিষয়ের সাজেশন গুলো নাও নাই এবং আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবে। আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, যার কারণে কম টাকায় এত কিছু আমরা দিতে পারি। তো চলো শুরু করা যাক। আজকে তোমাদের সাধারণ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যে তোমাদের সাধারণ বিজ্ঞান রয়েছে, সেই সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি পূর্বের ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে কথা বলেছিলাম এবং সেখান থেকেও তোমাদেরকে সাজেশন দিয়েছি। আজকে সাজেশন দিব তোমাদেরকে তোমাদের সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে। তো তোমাদের সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে কি কি সাজেশন দিব তোমরা একটু দেখে নাও। আর প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের সাধারণ বিজ্ঞানের যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়, ওই অধ্যায়ের নাম তোমার জীবজগৎ। ঠিক আছে, তোমরা এটা সবাই তোমরা জানো, জীবজগৎ। আর ইংরেজিতে লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, এই জীবজগৎ এই অধ্যায় থেকে তোমাদেরকে মূলত আমি আজকের সাজেশন গুলো দিব। তো দেখো, তোমাদেরকে আমি অবশ্যই সৃজনশীল এবং এমসিকিউ সাজেশন গুলো দেওয়ার আগে তোমাদেরকে এখানে উল্লেখ করে রাখি যে আমরা তোমাদের বিজ্ঞানটাকে কত সহজ করেছি। দেখো কত সাজানো গোছানো একটা তোমাদের বিজ্ঞানটাকে কত প্রিমিয়াম সেটা আমরা উল্লেখ করেছি। মূলত যে স্টুডেন্ট গুলো বই পড়ে তারা কিন্তু বই থেকে সরাসরি বিজ্ঞানটা বুঝতে পারে না। বিজ্ঞানটাকে আমরা সহজ ভাষায় এখানে তুলে ধরেছি। এই শীটটা যদি কেউ পড়ে, তোমার সম্পূর্ণ বইয়ের উপর আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এভাবে তৈরি করেছি। কেউ যদি এগুলো পড়ে, তাহলে তার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে এবং খুব সহজে সে বিজ্ঞানটাকে আয়ত্ত করতে পারবে। তো এখন দেখো, জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ এখানে যে যে আমি তোমার যে শীটগুলোতে কি কি উল্লেখ করেছি সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেই আমরা কি করব, তারপরে তোমাদের সাজেশন গুলো দিব। তো দেখো, এখানে জীবের প্রধান বৈশিষ্ট্য। এই জিনিসটা তুমি বইয়ে পড়লে কিন্তু তোমার জন্য অনেক কঠিন হবে, কিন্তু তুমি যদি এখানে এই যে দেখো, পিকচার আকারে সুন্দর করে পিকচার দিয়ে তোমাদেরকে কিন্তু পাশে লেখা দিয়ে বুঝাই দিয়েছি। ঠিক আছে, এটা এই যে দেখো, চলন। জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে। উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে। খাদ্য গ্রহণ, প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। প্রজনন, প্রাণীর বাচ্চা হয়, তারপর রেচন ও তারপর অনুভূতি। এই সব কিছু আলাদা আলাদা ভাবে আমরা এভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছি আমাদের এই প্রিমিয়াম শীট। আর আমাদের এই প্রিমিয়াম শীট আমরা তাদেরকে দিচ্ছি যারা সকল বিষয়ের সাজেশন গুলো ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের সাজেশন গ্রুপে অ্যাড তাদেরকেই আমরা দিচ্ছি। তো জীবজগতের শ্রেণীকরণ দেখো, জীবজগতের শ্রেণীকরণ এটা তুমি বই থেকে পড়লে অনেক কঠিন, কিন্তু আমরা এখানে অনেক সুন্দর করে সাজিয়েছি। মনেরা, জীবজগৎ, তারপর প্রোটিস্টা, তারপর ফানজাই, তারপর প্লান্টি, অ্যানিমেলিয়া। দেখছো কত সুন্দর করে সাজিয়েছি আমরা জিনিসটা। তারপর দেখো, মনেরা রাজ্যর যেগুলো প্রাণী আছে, ঠিক আছে, মনেরা রাজ্যর যেগুলো উদ্ভিদ, সেগুলো দেখতে কিরকম, এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্য, এই জীবগুলো কিরকম হতে পারে মনেরা রাজ্যের। জীবের জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এরা এরা খুবই ক্ষুদ্র
এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। ঠিক আছে, এইভাবে সুন্দর করে সাজিয়েছি আমরা প্রত্যেকটা অধ্যায়ে, তুমি এভাবে পাবে। তারপর রাজ্য 2 এর প্রতিষ্ঠা সম্পর্কে এগুলো কি কি বৈশিষ্ট্যগুলো তুমি দেখলে, এটা কোন রাজ্যের। তোমার সৃজনশীলে মূলত আসবে হচ্ছে যে কি, তোমার একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে বলবে যে উদ্দীপক প্রাণীটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন প্রাণীর বা কোন জগতের প্রাণীর বা কোন রাজ্যের প্রাণীর সাথে তুমি মিল পাচ্ছ। তো এখন তুমি যদি এগুলোর বৈশিষ্ট্যগুলো যদি না দেখো, তাহলে তুমি কিন্তু উদ্দীপকটা ধরতে পারবে না। 3 নম্বর হচ্ছে রাজ্য 3 হচ্ছে ফানজাই বা ছত্রাক সম্পর্কে, রাজ্য 4 হচ্ছে প্লান্টি। এগুলো আমি বলতেছি না, কারণ কারণ এগুলো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যারা সাজেশন নিতে চাও তাদের জন্য। তো মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য, এক পাশে মেরুদণ্ডগুলোকে রেখেছি, আর এক পাশে অমেরুদণ্ডগুলোকে রেখেছি। মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে এদের মেরুদণ্ড আছে, মানুষ ছাড়া সকল মেরুদণ্ড প্রাণীর হচ্ছে লেজ হয়। তারপর এদের কঙ্কাল আছে মেরুদণ্ড প্রাণীদের। তারপর যাদের মেরুদণ্ড নাই তাদের এদের অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী গুলো কি কি হয়, এদের মেরুদণ্ড নাই, তারপর এদের লেজ হয় না, তারপর এদের কঙ্কাল নাই। ঠিক আছে, এই কারণে এগুলোকে অমেরুদণ্ড বলে। তো মেরুদণ্ড আর অমেরুদণ্ড এগুলো ভাগ ভাগ করে দিছি, এই যে প্রত্যেকটা ছবি দিয়ে কত সুন্দর করে তোমাদের জন্য এটা সাজিয়েছি। দেখো, তোমরা নিজেরাই দেখো এটা। হ্যাঁ, দেখো, এদিকে মাছ দিছি, রুই মাছ, রুই মাছের বৈশিষ্ট্য এবং এই জাতীয় প্রাণীগুলো কি কি। তারপর এদিকে ব্যাঙ, এদিকে টিকটিকি। কত সুন্দর করে এখানে হচ্ছে তোমাদের জন্য আমরা এগুলো সাজিয়েছি, দিয়েছি। তো আমি আর দেখাচ্ছি না, আমি এখন চলে যাব সৃজনশীলে। তো তোমরা যারা অবশ্যই আমাদের কাছ থেকে সকল বিষয়ের ষষ্ঠ শ্রেণীর সাজেশন গুলো নিতে চাচ্ছ মাত্র 500 টাকায়, তারা তো অবশ্যই শীটটা পেয়ে যাবে। আর তোমরা যারা নিবে না, তাদের জন্য আমি জাস্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু উত্তর সহ আছে। যারা আমাদের সাজেশন নিবে তারা সবগুলো বিষয়ের প্রত্যেকটা সাজেশন উত্তর সহ পাবে। তবে যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখতেছো, যারা নিতে চাচ্ছ না, তারা শুধুমাত্র সৃজনশীল গুলো দেখে নাও। আমি তোমাদের জন্য সৃজনশীল গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? সৃজনশীল গুলো তোমরা দেখে নাও। তো 1 নম্বর সৃজনশীলে দুইটা চিত্র আছে, একটা হচ্ছে এ চিত্র আর একটা হচ্ছে বি চিত্র। দুইটা চিত্র আছে, একটা এ চিত্র আর একটা হচ্ছে বি চিত্র। তো এখানে হচ্ছে যে দেখো, ক নাম্বার প্রশ্ন হচ্ছে আহ সমাঙ্গ দেখি উদ্ভিদ কি, এটা তোমার শিখতে হবে। এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে তোমাকে। ক নাম্বার হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য লিখো। তারপর গ নাম্বার হচ্ছে উদ্দীপক এ, উদ্ভিদের বৈশিষ্ট্য। এই যে উদ্দীপক এতে একটা তোমার কি দেখা যায়, উদ্ভিদ দেখা যায়, এই উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে বলছে। গ নাম্বার হচ্ছে যে উদ্দীপকের উদ্ভিদ সমূহ ভিন্ন শ্রেণীর উদ্ভিদ বিশ্লেষণ করো। এটা বি নাম্বারটা বিশ্লেষণ করে তোমাকে দেখাতে হবে। তো এখানে কিন্তু তোমার বিজ্ঞানের ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট জ্ঞানমূলকটা আর অনুধাবনমূলকটা, এই দুটা জিনিস বুঝে বুঝে পড়ে ভালো করে একটু নিজের মুখস্থ আয়ত্তের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। এবং গ বই থেকে প্র্যাকটিস করার ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি অবশ্যই বুঝে বুঝে পড়বে। তবে সৃজনশীলের গ তোমরা মুখস্থ করবে না, কারণ হচ্ছে সৃজনশীলের গ যদি তুমি মুখস্থ করো, তাহলে তুমি হুবহু কমন নাও পেতে পারো। তবে আমাদের এগুলো হচ্ছে যে কি, ভালো করে শিখতে হবে। আমরা হচ্ছে সৃজনশীল মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু আমরা সাপোর্ট দিই না, কারণ হচ্ছে সৃজনশীল মানে হচ্ছে নতুনত্ব। তোমাকে একটা উদ্দীপক দিবে, সেই উদ্দীপকের সাথে মিল রেখে তুমি পাঠ্য বইয়ে যেটা পড়ছো সেটা তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে দেখো, এখানে উত্তরপত্র সহ দেওয়া আছে। এখন আমরা দেখবো 2 নম্বর সৃজনশীলটা। তো 2 নম্বর সৃজনশীলটা দেখো, এখানে 2 নম্বর সৃজনশীল যেটা আছে সেটা দেখো। 2 নম্বর সৃজনশীলে হচ্ছে আছে, 2 নম্বর সৃজনশীলে হচ্ছে তিনটা চিত্র আছে, এ চিত্র, বি চিত্র, সি চিত্র, তিনটা চিত্র দেওয়া আছে। তো এখানে হচ্ছে ক নম্বর বলতেছে রেশন কি, ডাইরেক্ট মুখস্থ। তারপর হচ্ছে খ নম্বর আছে মেরুদণ্ড প্রাণীদের মধ্যেই মানুষ কেন সর্বশ্রেষ্ঠ, এটা তোমাকে লিখতে হবে। তারপর গ নাম্বার আছে আমাদের অর্থনীতিতে উদ্দীপকের সি প্রাণীটির ভূমিকা। এই যে সি প্রাণী, এখানে মাছ দেখতে পাচ্ছি আমরা, এটার ভূমিকা তোমাকে উল্লেখ করতে হবে। গ নাম্বার পাঠ্য বইয়ের আলোকে বা উদ্দীপকের আলোকে এ ও বি এর আহ পাঠ্য বইয়ে উদ্দীপকে এ ও বি এর মতো বিভিন্ন প্রকার প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে, এদের বৈশিষ্ট্যগুলো তোমাকে তুলে ধরতে হবে। যেমন এ নাম্বার হচ্ছে যে আহ আহ কেঁচু, তারপর হচ্ছে বি নাম্বার প্রজাপতি। এই ধরনের প্রাণীদের নিয়ে তোমার পাঠ্য বইয়ে যেগুলো আলোচনা করা হয়েছে, এদের এই দুটার বৈশিষ্ট্য মূলত তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আশা করছি তোমরা এটা বুঝছো।
তারপর আমরা দেখবো এখন 3 নাম্বার সৃজনশীলটা। তোমাদের 3 নাম্বার সৃজনশীলে কি আছে দেখা যাক। 3 নাম্বার সৃজনশীলেও কিন্তু হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে A নাম্বার চিত্র দোয়েলের, তারপর হচ্ছে B নাম্বার চিত্র হচ্ছে প্রজাপতির। তো এখানে ক নাম্বার বলতেছে জীব কি, এটা তোমাকে প্রশ্ন করছে। তারপর খ নাম্বার হচ্ছে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কেন। মানে হচ্ছে এখানে দোয়েলটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কেন এটা লিখতে হবে। এগুলো কিন্তু আমি উপরে দেখানি, তোমাদেরকে ছবি সহ দেখাইছি, ওখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে। তারপর হচ্ছে যে দেখো গ নাম্বার, এ ও বি এর মধ্যে পার্থক্য লিখো। অর্থাৎ দোয়েল পাখি এবং হচ্ছে বি প্রজাপতি, এই দুটার মধ্যেই তোমাকে পার্থক্যটা লিখতে হবে। তারপর ঘ নাম্বার আছে এদের আমাদের জীবনে ও বি এর গুরুত্ব লিখবো। অর্থাৎ আমাদের জীবনে দোয়েল পাখি এবং হচ্ছে প্রজাপতির যে গুরুত্ব, এটা তোমাকে লিখতে হবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু উত্তরগুলো দিয়েছি, তোমরা নিজেরাই দেখো উত্তরগুলো দিয়েছি। তো এখন দেখবো আমরা 4 নাম্বার সৃজনশীলটা। 4 নাম্বার সৃজনশীলটা আমরা এখন দেখবো। 4 নাম্বার সৃজনশীলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উদ্ভিদ দেখা যায় এখানে এ এবং বি, ঠিক আছে। তো এখানে হচ্ছে ক নাম্বারে তোমাকে প্রশ্ন করতেছে অভিযোজন কি। খ নাম্বারে এমিবাকে এককোষী বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নাম্বার হচ্ছে চিত্র এ ও চিত্র বি এর পার্থক্য লিখো। অর্থাৎ এখানে যে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র এ এবং চিত্র বি, এই দুইটার পার্থক্যগুলো তোমাকে লিখতে হবে। গ নাম্বার হচ্ছে জীবজগতে চিত্র বি এর গুরুত্ব বিশ্লেষণ করো। অর্থাৎ এই চিত্র বীজের উদ্ভিদ আছে, এটার গুরুত্বটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তোমার জীবজগতে, জীবজগতে এগুলোর গুরুত্ব কেমন, এটা হচ্ছে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর দেখো আমরা এখন দেখবো 5 নাম্বার। 5 নাম্বার সৃজনশীলটা দেখবো আমরা এখন। 5 নাম্বার সৃজনশীলও কিন্তু তোমার কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে বেশিরভাগ সৃজনশীল হচ্ছে চিত্র সহ আসে। অর্থাৎ উদ্দীপকের চিত্র থাকবে, এরকম সৃজনশীলে তোমার আসবে। তো দেখো 5 নাম্বার হচ্ছে উদ্দীপকে হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে চিংড়ি মাছ, চিত্রে দেখতেছি, বি চিত্রে দেখতেছি একটা অন্য একটা মাছ, ঠিক আছে। তো ক নাম্বার আছে মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী, শ্রেণীভুক্ত কোন শ্রেণীভুক্ত প্রাণী মাছ, এটা তোমাকে দেখতে হবে। খ নাম্বার আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। গ নাম্বার হচ্ছে চিত্র এ, চিত্র এ এই যে চিংড়ি এবং হচ্ছে চিত্র বি এই যে মাছ, এই তিনটা এর তিনটি করে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমি কিন্তু উপরে লিখে দিছি। তারপরে কেন তো উত্তর দেওয়া আছে। তো আমাদের জীবনে এ ও বি এর প্রাণীর গুরুত্ব আলোচনা করো, এটাই হচ্ছে কি তোমার 5 নাম্বার সৃজনশীল। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে তোমাদের জাস্ট 7টা সৃজনশীল তুলেছি। সেই 7টা সৃজনশীল এমন সৃজনশীল যেগুলো তোমাকে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে, এবং যেগুলোর আলোকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ কমন আসার সম্ভাবনা। তো 6 নাম্বার সৃজনশীল যেটা, সেটা হচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া আছে জীবজগৎ নিয়ে। জীবজগতের মধ্যে কি কি আছে শ্রেণীবিন্যাসে আমরা তো পড়েছি। এটা হচ্ছে মনেরা, তারপর হচ্ছে প্রোটেস্টা, তারপর হচ্ছে এটা হচ্ছে কি এখানে বুল লিখছে, ঠিক আছে, এটা দেখে নিবা, প্লান্টি এনিমিয়া। তো দেখো এখানে ক নম্বরে জিজ্ঞেস করছে যে পুঞ্জাক্ষী কি, ব্যাংকে কেন উচ্চতর প্রাণী বলা হয়, ঠিক আছে। তারপর গ নাম্বার উদ্দীপকের দ্বিতীয় রাজ্যটির বৈশিষ্ট্য লিখো। দ্বিতীয় রাজ্য বলতে প্রোটোস্টা, প্রোটিস্টা, প্রোটিস্টার বৈশিষ্ট্য লিখতে হবে। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে কোন রাজ্যটি সবচেয়ে উন্নত এবং কেন, তা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যতগুলো রাজ্য তোমাকে ভাগ করে দেখাই দিছে, এখানে কোনটা সবচেয়ে কি, কোনটা সবচেয়ে উন্নত এবং তা কেন উন্নত, এটা তোমাকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো দেখো আমরা 6 নাম্বার সৃজনশীলটাও কমপ্লিট করলাম। এখন আমরা দেখবো 7 নাম্বার সৃজনশীল, তোমাদের সর্বশেষ সৃজনশীল এই অধ্যায় থেকে। অর্থাৎ 7 নাম্বার সৃজনশীলটা তোমাদের এই অধ্যায় থেকে সর্বশেষ সৃজনশীল। তো 7 নাম্বার সৃজনশীলটা দেখো। 7 নাম্বার সৃজনশীলে বলা হচ্ছে মেরুদণ্ডের উপর ভিত্তি করে পৃথিবীর সকল প্রাণীকে দুটি দলে ভাগ করেছে। একটাকে বলা হয় অমেরুদণ্ড প্রাণী, অর্থাৎ যাদের মেরুদণ্ড নাই। আরেকটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী। এদের মধ্যে মেরুদণ্ডীয় দলের প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে এদের বেশ কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। তো ক নাম্বার প্রশ্ন করতেছে মেরুদণ্ড কি, মেরুদণ্ড মূলত কি। তো মেরুদণ্ড হচ্ছে যেসব প্রাণীর ঘাট থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর যে শক্ত লম্বা হাড় থাকে, এটাই হচ্ছে মেরুদণ্ড। তো খ নাম্বার দেখো ফার্নকে কেন সর্বোন্নত পুষ্পক উদ্ভিদ বলা হয়, এটা। তারপর গ নাম্বার হচ্ছে উদ্দীপকের প্রথম দলের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকে উল্লিখিত শেষ লাইনটি বিশ্লেষণ কর।
শেষ লাইন হচ্ছে এটা, মেরুদণ্ড দলের প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে এদের বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এটা নিয়ে। তারপর হচ্ছে প্রথম দলের প্রাণীদের, প্রথম দলের প্রাণী বলতে এখানে হচ্ছে যে তোমার অমেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ড প্রাণীদের নিয়ে তোমাকে কি করতে বলছে, বৈশিষ্ট্য, অমেরুদণ্ড প্রাণীদের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে বলছে। তো তোমাকে মূলত হচ্ছে উত্তর করার জন্য তোমাকে প্রশ্ন বুঝতে হবে। ওকে, তো এখন দেখো আমরা হচ্ছে বহু নির্বাচনীগুলো সমাধান করব। বহু নির্বাচনীগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবা, ঠিক আছে? বহু নির্বাচনীগুলো মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে এক নাম্বার যে বহু নির্বাচনীটা আছে, এক নাম্বার এক নাম্বার যে বহু নির্বাচনীটা আছে, এটা হচ্ছে কি, নিচের কোনটি, নিচের কোনটির জীবন আছে, নিচের কোনটির জীবন আছে? আচ্ছা, ইটের কি জীবন থাকতে পারে? ন। ব্যাঙের ছাতা, পাথরের কি জীবন থাকতে পারে? না। থালাবাটির কি জীবন থাকতে পারে? না। ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতার কিন্তু জীবন আছে, কারণ এটা একটা কি, উদ্ভিদ। দুই নাম্বার হচ্ছে জীব যে বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত পদার্থ বাইরে বের করে দেয় তার নাম কি? অর্থাৎ জীব যে বিশেষ প্রক্রিয়া তার দেহ থেকে উৎপাদিত পদার্থ বের করে দেয় তার নাম কি? এটাকে আমরা বলবো হচ্ছে রেশন, এটা হচ্ছে রেশন। জীব যে বিশেষ প্রক্রিয়া তার দেহ থেকে উৎপাদিত পদার্থ বের করে দেয়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রেশন, এটাকে আমরা বলবো রেশন। ওকে, আচ্ছা, তারপর একটা দেখি আমরা। তারপর আমরা এখন দেখব 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার দেখব। 3 নাম্বারে বলা হচ্ছে যে সুচ বা আলু আমাদের দেহে কি তৈরি করে? সুচ বা আলু, আলু আমাদের দেহে কি তৈরি করে? এটা হচ্ছে যে হবে অনুভূতি। সুচ বা আলু, যেমন হচ্ছে তোমাদের, আমাদের যখন হচ্ছে অতিরিক্ত আলু পড়ে তখন আমাদের কি লাগে? গরম লাগে, একটা অনুভূতি দেয়। তারপর হচ্ছে সুচ, এগুলোর মাধ্যমে আমরা কি, আমাদের মধ্যে অনুভূতি তৈরি করে। সুচ বা আলু আমাদের দেহে কি তৈরি করে? অনুভূতি তৈরি করে। তারপর হচ্ছে যে 4 নাম্বার, একটি জীবের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর প্রক্রিয়াকে কি বলে? একটি জীবের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর প্রক্রিয়াকে আমরা বলবো, কি বলবো? অভিযোজন, অভিযোজন বলবো। ঠিক আছে, তারপর তাহলে 4 নাম্বারটা দেখলাম। 5 নাম্বারটা দেখি আমরা। 5 নাম্বারে বলা হচ্ছে যে জীবের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে, জীবের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে কি বলে? জীবের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে প্রজনন, প্রজনন। জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে আমরা বলবো প্রজনন। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে জীব ও জড়বস্তুর, জীব ও জড়বস্তুর মূল পার্থক্য কি? অর্থাৎ জীব এবং জড়বস্তুর মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে জীবন। তোমার হচ্ছে জীবের মধ্যে জীবন আছে কিন্তু জড়ের মধ্যে কি নাই? জীবন নাই। তাদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে জীবন। তারপর 7 নম্বর দেখো, মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায়, অর্থাৎ মারা যাওয়া পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ হচ্ছে মৃত্যুর পূর্ব পর্যন্ত কি করতে থাকে? তোমার বৃদ্ধি পেতে থাকে। তারপরে দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে রেশন প্রক্রিয়ায় ত্যায্যকৃত পদার্থ কোনটি? রেশন প্রক্রিয়ায় ত্যায্যকৃত পদার্থ, ত্যায্যকৃত মানে হচ্ছে যেটা তোমার হচ্ছে কি করে দেয়, উদ্ভিদ রেশন প্রক্রিয়ার মাধ্যমে যেটা ছেড়ে দেয়, এটা হচ্ছে মূলত, এটা মূলত হচ্ছে মূত্র। ঠিক আছে, মূত্র। তারপর হচ্ছে যে তোমার 9 নাম্বার। 9 নাম্বারে হচ্ছে কোন বিজ্ঞানীরা জীবজগতের সর্বাধুনিক শ্রেণীকরণ পদ্ধতিটি আবিষ্কার করেন? কোন বিজ্ঞানীরা জীবজগতের সর্বাধিক শ্রেণীকরণ, এটা কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে আরো বিস্তারিত পাবে। শ্রেণীকরণ, এই যে জীবজগৎকে শ্রেণীকরণ করছে, এই পদ্ধতিটা মূলত আবিষ্কার করেন কে? এটা মূলত আবিষ্কার করেন হচ্ছে উনি, মার্কুলিস ও হুইটেকার। উনি হচ্ছে মূলত আবিষ্কার করেন। ঠিক আছে, তারপর হচ্ছে 10 নাম্বার দেখো। 10 নাম্বার যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে জীবজগতের শ্রেণীকরণের সর্বাধুনিক পদ্ধতিটি কত সালে আবিষ্কৃত হয়? এটা হচ্ছে 10 নাম্বার প্রশ্ন তোমাদের। এটা হচ্ছে যে তোমার 1978 সালে জীবজগতের শ্রেণীকরণের আধুনিক পদ্ধতিটি কত সালে আবিষ্কৃত হয়? 1978 সালে।
11 নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? আধুনিক শ্রেণীকরণে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। তো দেখো 12 নাম্বার আমরা এখন দেখব। 12 নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে যে তোমার রাইজোবিয়াম, ঠিক আছে, রাইজোবিয়াম কোন রাজ্যের জীব, এটা তোমাকে বলতে হবে। রাইজোবিয়াম কিন্তু হচ্ছে যে মনেরা রাজ্যের কি জীব। রাইজোবিয়াম হচ্ছে মনোরা রাজ্যের কি জীব, এটা তোমার মনে রাখতে হবে। তারপর হচ্ছে 13 নাম্বারটা দেখুন। 13 নাম্বার 13 নাম্বার আছে নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের উদাহরণ? এখানে হচ্ছে প্রোটিস্টা রাজ্যের উদাহরণ হচ্ছে মনেরা, ফানজাই, এমিবা, প্রোটিস্টা। এখানে কোনটা হবে? এখানে হচ্ছে তোমার 13 নম্বরের মধ্যে এখানে হবে এমিবা। এমিবাটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের উদাহরণ। আর যেগুলোর নাম দেখতেছো মনেরা, ফানজাই, প্রোটিস্টা, এগুলো হচ্ছে তোমার রাজ্যের নাম, ঠিক আছে। এই রাজ্যের অন্তর্ভুক্ত কোনটা, অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটা? তো যেগুলো রাজ্যের নাম এগুলো তো কোনো তোমার হচ্ছে যে কি রাজ্যের উপাদান হতে পারে না। এখানে হচ্ছে যে প্রোটিস্টা রাজ্যের উদাহরণ হচ্ছে এমিবা। 14 নম্বর দেখো, প্রতিটি জীবদেহে কি দ্বারা গঠিত? প্রতিটি জীবদেহ আমরা জানি কোষ দ্বারা গঠিত। প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত। তারপর 15 নম্বর দেখো, উত্তেজনায় সাড়া দেয় জীবের কোন অঙ্গাণু? উত্তেজনায় হচ্ছে জীবের যে অঙ্গাণুটা সাড়া দেয় সেটা হচ্ছে যে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে, এটা তুমি মনে রাখবা। তারপর আমরা এখন দেখবো 16 নাম্বার থেকে। 16 নাম্বারটা দেখো। 16 নাম্বারটা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ কোনটি? সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে এসপাই প্রোগাইরা। 17 নম্বর হচ্ছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত নিচের কোনটি? অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত আহ নিচের কোনটি? এটা হচ্ছে টেকি শাক, ঠিক আছে, টেকি শাক হবে, এটার উত্তর হবে টেকি শাক। ওকে। তারপর 18 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কত প্রকার? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে তোমার 2 প্রকার। সপুষ্পক উদ্ভিদ কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, তারপরে দেখো আমরা এখন দেখবো 19 নাম্বারটা দেখো, নিচের কোনটি ছায়াযুক্ত স্থানে জন্মে? নিচের কোনটি ছায়াযুক্ত স্থানে জন্মায়? এটা হচ্ছে তোমার আহ ক্লোরেলা। ক্লোরেলা হচ্ছে ছায়াযুক্ত স্থানে জন্মায়, যেখানে হচ্ছে তোমার গাছের ছায়া থাকে ওখানেই জন্মায়। 20 নাম্বার হচ্ছে কোনটি নিজের খাদ্য নিজেই তৈরি করে? নিজের খাদ্য নিজেই তৈরি করে হচ্ছে উদ্ভিদ। নিজের খাদ্য নিজে খাড়া তৈরি করে, উদ্ভিদেই তৈরি করে। 21 নাম্বার হচ্ছে ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে সবুজ কণা। ক্লোরোফিল হচ্ছে কি? সবুজ কণা। ক্লোরোফিল সবুজ কণা। তারপরে দেখো 22 নাম্বার। 22 নাম্বার হচ্ছে দেহমূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদ? এখানে 22 নাম্বারের উত্তর হবে হচ্ছে তোমার টেকিসা। তারপর 23 নাম্বার হচ্ছে সপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে তোমার প্রধানত হচ্ছে 2 ধরনের। তারপর 24 নাম্বার প্রশ্ন, কোন উদ্ভিদ ডিম্বক নগ্ন অবস্থায় থাকে? 24 নাম্বারে হবে নগ্নবীজি উদ্ভিদ ডিম্বক অবস্থানে থাকে। তো আমরা দেখবো এখন 25 নাম্বার। 25 নাম্বারটা হচ্ছে নিচের কোন সপুষ্পক উদ্ভিদ? নিচের কোনটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ? এখানে 25 নাম্বারের উত্তর হবে হচ্ছে আম। আম হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ওকে। তারপর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 26 নাম্বার। 26 নাম্বার বলা হচ্ছে নিচের কোনটি আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদ? আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদ হচ্ছে তাল। তারপর হচ্ছে 27 নাম্বার, নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক হচ্ছে পরিণত হয় বীজে। তারপর হচ্ছে আমরা এখন দেখব 28। 28 নাম্বারে হচ্ছে বলা হচ্ছে যে দেখো, মানসল ফা থাকে কোন অমেরুদণ্ড প্রাণীর? মানসল ফা থাকে হচ্ছে কোন অমেরুদণ্ড প্রাণীর? এখানে 28 নাম্বারের উত্তর হবে হচ্ছে তোমার, এখানে হাতিও হবে না, গরুও হবে না, ঠিক আছে। এখানে বলছে মানসল ফা থাকে, মানসল ফা। এটা হচ্ছে যে মূলত তোমাদের এটার উত্তর হবে হচ্ছে যে শামুক। এটা হবে উত্তর শামুক।
তারপর 29 নম্বর দেখো, কোন প্রাণীর ত্বকে কাটার মতো অংশ থাকে? কোন প্রাণীর ত্বকে কাটার মতো অংশ থাকে? তোমার হচ্ছে তারা মাছ। তারা মাছে হচ্ছে কাটার মতো অংশ থাকে। মৌমাছিতে থাকে না, ঝিনুকে থাকে না, স্পাই রোবাইরাতে থাকে না, তারা মাছে থাকে। তারা মাছে তাহলে ত্বকে কাটার মতো কি থাকে? অংশ থাকে। 30 নাম্বার এমসিকিউটা দেখো। 30 নাম্বার হচ্ছে, প্রাণী কোনটি? এখানে নিচে কোনটি প্রাণী? প্রাণী বলা হবে কোনটাকে? সিংহী, কাকড়া, মাছ, মশা। এখানে হচ্ছে মশাই হচ্ছে মূলত কি? প্রাণী। তো আজকের ভিডিওটি এতটুকু। তোমরা যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তোমরা অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে, এটা আমি আশা রাখি। তো এখানে উত্তরপত্র সহ কিন্তু দেওয়া আছে। ওকে, এখানে উত্তরপত্র সহ তোমার কি দেওয়া আছে। তো এরকম সকল বিষয়ে তোমরা হচ্ছে সুপার সাজেশন গুলো যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? আমাদের ইউনিক অনলাইন ক্লাসের ষষ্ঠ শ্রেণীর সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে, শতভাগ কমন উপযোগী কি পাওয়ার জন্য? সাজেশন পাওয়ার জন্য। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং তোমরা পড়তে থাকো, শিখতে থাকো, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে।